Hello student, welcome back to my channel Think Next. Myself Subhendu Sinha. Today I am going to discuss about the Howrah District Inter School, that is the West Bengal Headmaster Association, right? So আমি যেটা বলতে চাইছি যে কেউ কমেন্টস করেছে, আমার ভালো লেগেছে যে কিছু প্রবলেম হচ্ছে, নামটা আমার মনে করতে পারছি না এই মুহূর্তে। একটা ম্যাথ দিয়েছিল, আমি একটু টাইমের অভাবে আমি করতে পারিনি। আমি আবারও বলছি, আমাকে 3টে বোর্ড করতে হয়, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। সো একটু টাইমটা কম থাকার জন্য আমাকে একটু ওটা দেরি হয়ে গেছে। আমি ডেফিনেটলি আজকে দেখি পারলে ভালো, নাহলে নেক্সট ভিডিও মানে আগামীকাল আমি ডেফিনেটলি ওর প্রবলেমটা সলভ করে দেবো, ঠিক আছে? সো আমাকে রাত ছাড়া তো সম্ভব নয়, এখনই বেজে গেছে 12:30, 1:45 বেজে গেছে রাত্রি। সো সময় নষ্ট না করে আমরা আমাদের শুরু করে দিই। দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 1 কী বলেছে? দুই ব্যক্তি কোনো ব্যবসায় X টাকা Y টাকা যথাক্রমে Z ও Y সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে কত? ভালো কথা। তাহলে দেখো, দুজন ব্যক্তি যখন ইনভেস্ট করে, তুমি নিজে ভাবো, যখন আমি কোনো টাকা ইনভেস্ট করলাম, আমার টাকাটা যদি 1 বছর ব্যাংকে থেকে যে আমি মুনাফাটা পাবো বা যে প্রফিটটা পাবো, ধরো থিঙ্ক অ্যাবাউট, আমি 100 টাকা রাখলাম, 5 টাকা প্রফিট পেয়েছি। সেই 100 টাকাটা যদি আমি 2 বছরে কি 5 টাকাটা কত হয়েছে বলো? ডবল। তার মানে কি সময়ের সাথে প্রিন্সিপালটা মানে তোমার কী হচ্ছে বলো, মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রফিটটা। তাহলে এখানে কী হবে? তাহলে এখানে কোশ্চেন যেটা বলেছে, দুই ব্যক্তি ব্যবসায় X টাকা ও Y টাকা রেখেছে, তাহলে ফার্স্ট পার্সেন্ট আর সেকেন্ড পার্সেন্ট। তাহলে ফার্স্ট পার্সেন্ট X টাকা রেখেছে আর সেকেন্ড পার্সেন্ট Y টাকা রেখেছে। তাহলে বলছে জেড ও ডব্লিউ সমান যদি বিনিয়োগ করে তাদের ও লভ্যাংশ অনুপাত, অবভিয়াসলি জেড ও ডব্লিউ। তার মানে কি হয়, মূলধনের সাথে মূলধন ইন্টু সময় ইস টু, তাহলে কী হবে? মূলধন মানে কি আমার প্রিন্সিপাল ইন্টু টাইম ইস টু, অবভিয়াসলি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যাওয়া হবে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সেম জিনিসটা রিপিট হবে। এগেন মূলধন ইন্টু টাইম, তাহলে অ্যান্সারটা কী হবে? XZ ইস টু YZ, রাইট? তাহলে আনসারটা হবে XZ ইস টু YZ। ক্লিয়ার? অপশান হচ্ছে বি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, X ইকুয়ালস টু 5 প্লাস 2√6 হলে √x প্লাস 1/√x এর ভ্যালু কত হবে? সিম্পলি একে আমাকে আগে √x এ কনভার্ট করাতে হবে। কীভাবে করবো? একে সিম্পলি ভেঙে দাও। 5কে কি লিখতে পারি? 3 + 2, আর 2কে আমি কীরকম লিখতে পারি? √3 × √2। তাহলে এটাকে এরকম করে যদি কনভার্ট করি, √3² মানে কত? সেই 3 প্লাস 2কে কি লিখতে পারি? √2² লিখে দিলাম। মধ্যিখানে কে থাকলো? এটাকে ঢুকিয়ে দিলাম 2√3 × √2। তাহলে ভালো করে দেখো, a² + 2ab + b², কার ফর্মুলা? √3 + √2 হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে x পেলাম, আর এবার স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে বলো? রুট হয়ে যাবে। √x সমান কত পাচ্ছি? √3 + √2। এবং এখন 1/√x কত হবে? 1/√x হবে, একে ফ্লিপ করে দাও, ঘুরিয়ে দাও। এই ভ্যালুটাকে 1/, করেছি, এই ভ্যালুটাকেও 1/, করে দাও। তাহলে কত হবে? 1/√3 + √2, রাইট? এখান থেকে নিচ থেকে হর থেকে কর্ণের নিরসন করে দাও। তাহলে কী হবে? প্লাস আছে, আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। √3 + √2, √3 - √2 গুণ করে দিলাম। যেহেতু প্লাস আছে বলে মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করতাম। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে 1 × √3 - √2, তাহলে কত হচ্ছে দেখিয়ে নি। তাহলে এখানে হচ্ছে উপরে থাকছে কত? 1/√x এ কত থাকছে বলো? √3 - √2 a + b × a - b, মানে √3a² - b²,
দ্যাট ইজ √3 মাইনাস √2 বাই 3 মাইনাস 2 দ্যাট ইজ √3 মাইনাস √2। তাহলে 1/√x এর ভ্যালু কত পেলাম? এটা পেয়ে গেলাম। এবার এই ভ্যালুটাকে তুলে নাও। এখন √x প্লাস 1/√x কত হবে বলো? √x এর ভ্যালু কত পেয়েছি? √3 প্লাস √2, √3 প্লাস √2, আর 1/√x এ কত পেয়েছি বলো? প্লাস অফ √3 মাইনাস √2। এটা কেটে দাও, তাহলে কত আছে? √3 প্লাস √3 2√3। অপশান কি হবে? ডি। ক্লিয়ার? দেখে নাও। তাহলে আমি সিম্পলভাবে 5টাকে ভেঙে ফেললাম, ভেঙে ফেলে জাস্ট সিম্পলিফাই করে দিলাম। আমি স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে রুট নিয়ে চলে এলাম, কারণ আমাদের ডিজায়ার প্রোডাক্ট চেয়েছি কি √x, আর 1/√x কী করলাম? ওকে ফ্লিপ করে দিলাম, মানে উল্টে দিলাম। উল্টে দিলে কী হবে? যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও ফ্লিপ করবে, উল্টে গেল। তারপর হর থেকে কোঅর্ডিনেশন করে দিলাম, তাহলে আমি 1/√x এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন ভ্যালুটা জাস্ট যেটা ডিজায়ার্ড কোশ্চেন সেটাকে তুলেছি এবং ভ্যালুগুলো √x আর 1/√x এর ভ্যালু পুট করেছি 2√3। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 3, এবিসি সমকোণী ত্রিভুজের এসিবি 90 ডিগ্রি, এসি সমান 3 হলে এবিসি পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা ঠিক আছে, পরিব্যাসার্ধ বলেছি, তার আগে আমাকে একটা সার্কুলার রাখতে হবে। বিউটিফুল। সেখানে আমি কী করবো বলো? একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এ সি বি, এটা বলে দিয়েছে 90 ডিগ্রি। এসি 3 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। ওকে, এবিসি ত্রিভুজের পরিব্যাসার্ধ দৈর্ঘ্য কত? দেখো পরিব্যাসার্ধ, তাহলে দেখো এই কোথায় আসবে? এই পয়েন্টটা এরকম কোনো একটা জায়গায় আসবে, ঠিক সেন্টার, অতিভুজের ওপরে ঠিক সেন্টার পার্টে আসবে। তাহলে এখানে নাম দিয়ে দাও ও। তাহলে আমাকে আগে কি করতে হবে? সমকোণী ত্রিভুজের অতিভুজটা বার করব। অতিভুজ যে পাবো তাকে 2 দিয়ে ডিভাইড করে দিলে কিন্তু আমি, দেখো এটা একটা বৃত্তের ব্যাস, এটা বৃত্তের ব্যাস, সেখান থেকে আমি ব্যাসার্ধ পেয়ে যাবো 2 দিয়ে ডিভাইড করে। ঠিক আছে, আগে আমাকে কি করতে হবে? তার অতিভুজটা বার করতে হবে। তাহলে দেওয়া কি আছে? দেওয়া আছে ACB = 90 ডিগ্রি, AC = 3 সেন্টিমিটার, BC = 4 সেন্টিমিটার। এটাকে লিখে রাখো ভূমি, এটা লিখে রাখো উচ্চতা। অতএব অতিভুজ AB = √of উচ্চতা স্কোয়ার মাইনাস প্লাস ভূমি স্কোয়ার, রাইট? তাহলে কত হচ্ছে? উচ্চতা কত হচ্ছে? উচ্চতা এখানে কত? 3 সেন্টিমিটার, 3 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, মানে 9 প্লাস 16, তাহলে কত হচ্ছে? 6 9 25, 29 5কে আমি কী লিখতে পারি বলো? 5 × 5 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তাহলে এবি কত পেয়ে গেলাম? এবি পেয়ে গেলাম আমি, এবিটা কত পেয়ে গেলাম? এই গোটাটা পেলাম 5 সেন্টিমিটার, গোটাটা হোল ভ্যালুটা পেলাম 5, কিন্তু আমাকে কী চেয়েছে? ব্যাসার্ধ। অতএব এও সমান কত হবে? 5/2 দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? এও আর ওবি সমান, তাহলে এও সমান কত হবে বলো? তাহলে আমি পুরো ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, ব্যাসার্ধ পাবো দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার। অপশান কী আছে দেখি? আর অপশান সি, অপশান সি। ক্লিয়ার? 1 + 4, tan alpha plus cot alpha = 2 হলে tan 2026
tan 2026 আলফা প্লাস cot 2026 আলফার ভ্যালু কত? ঠিক আছে, তাহলে আমাকে আগে tan এর ভ্যালুটাকে বের করে নিতে হবে। কীভাবে করবো? এখান থেকে দেখো tan আলফা প্লাস cot আলফা মানে কি? tan এর অপোজিট মানে 1/tan। তাহলে আমি কি লিখবো? 1/tan আলফা ইজ ইকাল টু 2 और এলসিএম করো বা লসাগু করো। tan আলফা ইকুয়ালস টু কত হবে? এখানে কিছু নেই মানে 1, tan স্কোয়ার আলফা प्लस 1 इज इक्वल टू 2 और tan स्क्वायर अल्फा प्लस 1 इक्वल्स टू 2 tan अल्फा। তাহলে কি হবে? tan স্কোয়ার আলফা মাইনাস এটাকে পাশে এলে মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। ভালো করে দেখো, এ স্কোয়ার মাইনাস 2a, এখানে b মানে কত? ধরে রাখো 1 প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত? সেই 1, কোনো চেঞ্জেস নেই। তাহলে কার ফর্মুলা? tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে tan আলফা কত হবে? tan আলফা মাইনাস 1 কত হবে? স্কোয়ারটা পাশে পাঠালে 0 और tan আলফা ইজ ইকাল টু কত হয়ে গেল বলো? 1। দেয়ারফর তাহলে cot আলফা কত হবে? cot আলফা ইকুয়ালস টু 1/tan আলফা, দ্যাট ইজ 1/1 ইজ ইকাল টু 1। তাহলে tan আলফার ভ্যালু 1 পেয়ে গেলাম, cot আলফার ভ্যালু 1 পেয়ে গেলাম। এবার কোশ্চেন ঠিকছে কি? tan 2026 আলফা প্লাস cot 2026 আলফা ভ্যালু কত হবে? তাহলে দেখো tan আলফা ভ্যালু 1 টু দি পাওয়ার 2026 প্লাস 1 টু দি পাওয়ার 2026। 1 এর মাত্রা 2 lakhs, 2 crore, 2 million, বিলিয়ন, ট্রিলিয়ন যাই থাকুক না কেন তার ভ্যালু অলওয়েজ 1, আর এর ভ্যালুও তাই 1, দ্যাট ইজ 2। অপশান ডি। ওকে, দেখে নাও, কোনো ইস্যু? একটি লম্ববৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনে কত গুণ হবে? আগে দেখো, আগের ব্যাপারটা কী হবে? পূর্বে কি হচ্ছে? পূর্বে ব্যাসার্ধ সমান সমান আর, উচ্চতা সমান সমান এইচ, অতএব আয়তন কত হবে বলো? আয়তন ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন ব্যাসার্ধ কত হয়েছে? ব্যাসার্ধ R1 সমান কত হয়েছে? অর্ধেক হয়ে গেছে, R/2। ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে না, ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, সরি, ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে। R1টা কত হবে বলো? 2r। এবং উচ্চতা কি হয়েছে বলো? H1টা কত হয়ে গেছে বলো? হাফ হয়ে গেছে। তাহলে নতুন আয়তন কত হবে? নতুন আয়তন V1 ইকুয়ালস টু কত হবে? একই 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু H1, দ্যাট ইজ 1/3 পাই R1 এর জায়গায় কি লিখবো? 2r তার হোল স্কোয়ার ইন্টু H1 এর জায়গায় কি লিখবো বলো? H/2, দ্যাট ইজ 1/3 পাই 4 ইন্টু R স্কোয়ার ইন্টু H/2, 2 2 যা 4। তাহলে কি থাকলো আমার কাছে এই মুহূর্তে? এই মুহূর্তে আছে 2 ইন্টু 1/3, দেখো এখানে 2 আছে, একটু সাজাবো পরে, আগে একটু লিখে ফেলি কী কী পেয়েছি। 1/3 ইন্টু পাই ইন্টু 2 আর স্কোয়ার এইচ। একে একটু যদি সাজিয়ে ফেলি তাহলে কী হবে দেখো, 2টাকে যদি আগে নিয়ে আসি তাহলে কি থাকছে বলো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কোথা থেকে পেয়েছি? এই যে এখানে পেয়েছি, দ্যাট ইজ ভি। তাহলে এখানে কত হবে বলো? তাহলে এখানে যে V1 লিখছিলাম, তাহলে V1 ইকুয়ালস টু 2 ইন্টু এই ভ্যালুটা কার? ভি এর ভ্যালু, তাহলে 2 ইন্টু ভি হয়ে যাবে। তাহলে এখানে অপশানটা কী চেয়েছে? তাহলে আয়তন কত হবে? 4 গুণ 2 গুণ, অপশান ডি 2 গুণ হয়ে যাবে, ডবল হয়ে যাবে।
ঠিক আছে, দেখে নাও প্রথমে কি বলেছে আরেকবার একটু বলে দিচ্ছে। এটা পূর্বে ব্যাসার্ধ দেওয়া ছিল r, উচ্চতা দেওয়া ছিল h, তাহলে আয়তন কত হবে 1/3 পাই r স্কোয়ার h। এখন ব্যাসার্ধ কত হয়ে গেছে বলো, ডবল হয়ে গেছে, উচ্চতা হাফ হয়ে গেছে, তাই h/2। তাই এখন নতুন আয়তন v1 কত হবে 1/3, সেম ফর্মুলা পাই r স্কোয়ার h, এখানে r1 স্কোয়ার আর h, এখানে 1/3, r1 এর জায়গায় কী লিখবো বলো 2r লিখেছি, h এর জায়গায় কী লিখেছি বলো h/2, তাহলে 1/3 পাই 2 স্কোয়ার মানে 4 r স্কোয়ার ইন্টু h/2, 2 2 যা 4 মানে 2 2 4, তাহলে 1/3 ইন্টু পাই 2 ইন্টু r স্কোয়ার, একে একটু সাজিয়ে ফেললাম, তাহলে আমি কী করলাম 2 ইন্টু 1/3 পাই r স্কোয়ার, 1/3 পাই r স্কোয়ার মানে কার ফর্মুলা, এই সেই v, তার জায়গায় আমি কী লিখেছি v, তাহলে এখনকার আয়তন পূর্বের আয়তনে কী হয়েছে বলো, ডবল হয়ে গেছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6, সামেশন অফ 10i ইকুয়ালস টু 1 to 10 এর মান কত হবে? দেখো পরিষ্কার কথা, সামেশন থেকে কনস্ট্যান্ট টাইম মানে ধ্রুবক সংখ্যাটাকে আমি বের করে নিলাম, 10টাকে বের করে নিলাম, তাহলে কী হচ্ছে i ইকুয়ালস টু 1 to 10i, তাহলে 10 ইন্টু আয়ের ভ্যালু কত 1 2 3 4 5 ডট 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 আপ টু 10 অবধি যাবে। ঠিক আছে, এটা কি বলেছে, এর ভ্যালুটা কি বলেছে, এর মান কত হবে দেখা যাক। তাহলে 10 ইন্টু এই ভ্যালুটাকে আমি স্বাভাবিক সংখ্যার তোমার আমি কমা দিয়ে ফেলেছি, সরি, সামেশন দেওয়া আছে, ঠিক আছে, মানে যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে ফর্মুলা কি জানি আমরা, n ইন্টু n প্লাস 1/2, n মানে হচ্ছে এখানে 10, তাহলে কত হবে 10 ইন্টু 10 প্লাস 1/2, 2 5 10, তাহলে 10 গুণিতক 5 গুণিতক 11, 11 5 যা 55, 10 যা 550, মানে 11 5 55, 55 10 550, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখানে হবে অপশান সি। ক্লিয়ার? দুইয়ের এক, বার্ষিক r/2% সরল সুদের হার, এখানে কী কী দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে r/2%। আচ্ছা, 2p টাকার আসল কত দেওয়া আছে 2p, আসল দেওয়া আছে 2p, সময় দেওয়া আছে 1 বছর, সময় দেওয়া আছে কত বলো 1 বছর সময়টি। ওকে, সুদ আসল কত হবে, তাহলে আমি কি জানি সুদ কত হবে i ইকুয়ালস টু, আমরা কি জানি ptr/100, এখানে p মানে কত 2p, তাহলে 2p, r মানে কত r/2, সময় 1/100, 2 2 কেটে গেল, তাহলে এখানে কি হবে pr/100, তাহলে এখানে যে অপশানটা দিয়েছে 2p প্লাস কত হবে, তাহলে উত্তর হবে 2p, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জায়গায় আমি এটা বসিয়ে দেবো, ঠিক আছে, pr/100। ক্লিয়ার? বলছে ax² প্লাস 2bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a বলে দিয়েছে নট ইকুয়ালস টু 0, যাই হোক, বীজদ্বয় বাস্তব এবং সমান হলে b² সমান কত হবে। দেখো আমরা কি জানি বাস্তব হলে কি হয় বলো, b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, এটাই তো বলেছে। তাহলে কি হবে, নিরূপকটা কি হবে, তাহলে আমার 0 হয়ে যাচ্ছে, এটাই তো নিরূপক, তাহলে এখানে আমার নিরূপক কত হয়ে যাচ্ছে, বা কনস্ট্যান্ট টার্মটা কত হয়ে যাচ্ছে বলো, কনস্ট্যান্ট টার্ম হয়ে যাচ্ছে আমার 0। তাহলে এখানে বি মানে, এখানে বিটাকে, বি মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে বি, এই ভ্যালুটা হচ্ছে আমার বি, আর এই ভ্যালুটা তো সি আছে, এই ভ্যালুটা তো এ আছে, তাহলে শর্তানুসার এখানে তাহলে কি হবে b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0, আমরা ফর্মুলা শিখেছি b² মাইনাস 4ac ইকুয়ালস টু কত হয় বলো 0, এখানে বি এর জায়গায় কী লিখবো
2b এর হোল স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তাহলে কত হচ্ছে বলো? 4b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তাহলে এখানে 4 কমন নিয়ে নাও, তাহলে বি স্কোয়ার মাইনাস বা 4 কমন নেওয়ার দরকার নেই, ওপাশে পাঠিয়ে দাও, তাহলে 4b স্কোয়ার ইজিক্যাল টু 4ac, বি 4 কেটে গেল, তাহলে কী হবে বলো? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। তাহলে আমার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কত বসবে বলো? এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে, এখানে বি স্কোয়ার দিয়ে আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে এসি। ক্লিয়ার? ক্লিয়ার? অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ? দেখো একটা ছবি আঁকি, ওকে। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বলেছে, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কত হবে, কত ডিগ্রি হবে? দেখো অর্ধবৃত্ত মানে কি? এটাই তোমার অর্ধবৃত্ত। তাহলে এখানে তোমার অর্ধবৃত্ত, এখান থেকে যদি আমি যে কোণই করি না কেন, অর্ধবৃত্তাংশ কোণ কী হয় বলো? 90 ডিগ্রি হয় না? হয় না? তুমি এখানে না করো, তাহলে অর্ধবৃত্তাংশ কোণ কী হচ্ছে বলো? 90 ডিগ্রি। কিন্তু বলছে অর্ধবৃত্তর থেকে ছোট বলেছে, তাহলে অর্ধবৃত্তর থেকে যদি ছোট হয়, তাহলে কোনো একটা জায়গায় পয়েন্ট করো, অন্য কোনো জায়গায় পয়েন্ট করো। তুমি ধরো এই জায়গাটা পয়েন্ট করো, মানে বৃত্তচাপে মানে কি বলতে চাইছি? অর্ধবৃত্তর থেকে ছোট হতে হবে। এখানে তো পুরো অর্ধবৃত্ত নিয়েছি বলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি অর্ধবৃত্তর থেকে যদি আমি ছোট কোনো জায়গায় কোণ করি, ধরো এরকম একটা পাঠ করলাম, এটা অর্ধবৃত্ত, অবভিয়াসলি দেখো দেখে বোঝাই যাচ্ছে, এটা দেখো 90 থেকে কিন্তু বেশি হয়ে গেছে, 90 থেকে বেশি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা 90 থেকে 90 ডিগ্রি হলে এরকম কোনো একটা জায়গা হতো, 90 ডিগ্রি যদি হতো, সরি এরকম কোনো একটা জায়গা হতো যদি 90 ডিগ্রি হওয়ার থাকতো। তাহলে এটা দেখো 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে, আরও ছোটো করো, আরও ছোটো করছি, মানে আর একটা বৃত্ত আঁকছি, ঠিক আছে? বিউটিফুল, পারফেক্ট সার্কেল। তাহলে যদি আমি আর একটু ছোটো করি, দেখো এই পয়েন্ট থেকে এটা কি 90 ডিগ্রি বলে মনে হচ্ছে? অবভিয়াসলি অনেক বড়। তার মানে কি হবে বলো? তাহলে এখানে যেটা অপশানটা হবে, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কী হয়ে যাবে বলো? স্থূল কোণ হয়ে যাবে। অর্ধবৃত্তর থেকে ক্ষুদ্রতর, ছোট হয়ে যাচ্ছে, তাহলে যত ছোট হচ্ছে তত তার কোণের অ্যাঙ্গেলের ভ্যালু কী হচ্ছে বলো? বড় হচ্ছে। তাহলে এখানে কী হবে বলো? স্থূল কোণ। tan theta dot into cos 60 degree is equal to √3/2 হলে sin থিটা মাইনাস 15 ডিগ্রি ভ্যালু কত? তাহলে আগে আমাকে এখান থেকে থিটা ভ্যালু বার করতে হবে, তবে তো আমি থিটা ভ্যালুটা এখানে প্লেস করলে আমি সাইন সেই ভ্যালুটা যেটা বেরোবে সে তার ভ্যালুটা পাবো। তাহলে দেখো tan থিটা ইন্টু cos 60 দিয়ে দিয়েছে, cos 60 ভ্যালু বসিয়ে দাও, 1/2 ইজ ইকাল টু √3/2, 2 কেটে গেল, তাহলে tan থিটা কত হয়ে গেল বলো? √3, tan কত ডিগ্রি ভ্যালু? √3, tan থিটা ইকুয়ালস টু tan 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে বলো? 60 ডিগ্রি। নাও এখানে প্লেস করো, দেয়ারফর সাইন 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কত হবে? সাইন 45 ডিগ্রি, দ্যাট ইজ 1/√2। ক্লিয়ার? সিম্পলি কসের ভ্যালুটা আমি পুট করে দিলাম, সেখান থেকে আমি tan থিটার ভ্যালুটাকে বার করলাম,
tan theta equals to tan 60, that is theta equals to 60 degree, therefore sin 60 সমান কত হচ্ছে বলো, 60 minus 15 degree 45 degree, that is 1/√2। 5, একমুখ কাটা একটি পেন্সিলের আকার হলো চোঙ। অবভিয়াসলি একমুখ কাটা মানে এটা ধরো একটু মোটা মোটা পেন্সিল এঁকে ফেললাম আমি, এটা পেন্সিল, এবং চোঙ ও কিসের সমন্বয়, তাহলে একমুখ কাটা মানে একমুখ সূচালো। ভালো করে দেখো, এটা যদি চোঙ হয়, এটা কে, শঙ্কু, রাইট। তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী বসবে বলো, শঙ্কু এর সমন্বয় হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, এটা পরে থিওরিটিক্যাল কোশ্চেন, এখানে তো আর বলার কিছু নেই। একটা পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্র সাহায্যে পাওয়া যায় তাকে আমরা কি বলবো বলো, ওজাইভ বলবো, ওজাইভ, ঠিক আছে, ওজাইভ বলবো, রাইট। তাহলে এটা হয়ে গেল একটা থিওরিটিক্যাল পেপার, এখানে এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই, ক্লিয়ার। কোনো টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। দেখো চক্রবৃদ্ধি সুদ, এটাকে লিখে দিই ফলস স্টেটমেন্ট। কেন ফলস বলছি দেখো, চক্রবৃদ্ধি সুদ এখানে বলেছে কোনো টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা, দেখো চক্রবৃদ্ধি সুদের একটা কনসেপ্ট আছে, তাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, সিআই। দেখো এক বছরে, আর একটা হচ্ছে সরল সুদ হচ্ছে আমরা তাকে বলি এসআই, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, এটা হচ্ছে চক্র, এটা হচ্ছে সরল। দেখো এক বছরেতে চক্রবৃদ্ধি সুদ হোক বা সরল সুদ হোক, দুজনেই সেম ভ্যালু রিটার্ন করে, সেম ভ্যালু, মানে এ যা রিটার্ন করবে বা এ যা দেবে এও তাই দেবে, সেম দেবে এক বছরের মাথায়, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। যখন সেটা মোর দ্যান 1 ইয়ারে হয়ে যায় তখন কি হয়ে যায়, চক্রবৃদ্ধি সুদটা কী হয়ে যায়, সুদ সমেত আসল নিয়ে তখন নেক্সট ইয়ারের প্রিন্সিপাল মানে আসল হয়ে যায়, পরের বছরে আসল হয়ে যায়। ফলত আমরা এটাও ভালো করে জানি যে চক্রবৃদ্ধি সুদ আস্তে আস্তে কী হতে থাকে বলো, বাড়তে থাকে, আর সরল সুদ কিন্তু ফ্ল্যাটভাবে চলতে থাকে। সেটা চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, সরল সুদ কম হবে, কিন্তু কোশ্চেন এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ কম হবে, সরল সুদ বেশি হবে। এর এক্সপ্লেনেশনটা আমি আমার আগের মডেল পেপারে অলরেডি কষে দিয়েছি, দেখে নেবে ওটা, ঠিক আছে। এক্সপ্লেনেশন দরকার নেই, এখানে ট্রু ফলস বলেছে, এখানে তোমরা এক্সপ্লেনেশন যদি দিতে চাও দিতে পারো, আমি আবার দিয়ে দিচ্ছি। এটা এসআই এর ক্ষেত্রে কী হবে, সিআই এর ক্ষেত্রে কী হবে, রাইট। এসআই ক্ষেত্রে যদি P = 100 হয়, আমাকে বলেছে এক বছরের গল্প বলেছে, তাই আমি এক বছরের কথাই ভাববো। T = 1 হয়, আর যদি ধরে নিলাম 5% হয় সাপোজ, তাহলে এখানে কত হবে, এখানেও কত হচ্ছে P = 100, T = 1, আর যদি আমি 5% ধরে নিই, তাহলে এসআই কত হবে, PTR/100, আর সিআই কত হবে, P × 1 + R/100 to the power T - P, দ্যাট ইজ এখানে কত হবে 100 × 1 × 5/100, 100 কেটে গেল ₹5, এখানে কত হবে 100, 1 + 5/100 to the power 1 - 100, দ্যাট ইজ 100 × 105/100 - 100, 100 কাটলো, 105 - 100, দ্যাট ইজ 5। তাহলে কী হলো, সমান হয়ে গেল। কিন্তু এখানে বলেছিল সিআইটা কী হবে, কম হবে বলেছিল, কিন্তু এখানে এক বছরের মাথায় সমান হয়ে গেছে, তাই এটা ফলস স্টেটমেন্ট। বলেছে A² এবং 4BC এর মধ্য সমানুপাতি মান হবে 2ABC, এর মান হবে 2ABC। দেখো মধ্য সমানুপাতি বার করার জন্য আমরা আগেও শিখেছি, দ্যাট ইজ ABC যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কী হবে বলো, তাহলে A/B = B/C, দ্যাট ইজ
বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এটাই তো মধ্যস্থ অনুপাতি বের করার নিয়ম। সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। এইটা হচ্ছে ধরে রাখো, মনে মনে ভাবো এ, আর এটা ভাবো সি। তাহলে আমি এখান থেকে বি এর ভ্যালুটা এই ফর্মুলা অ্যাপ্লাই করে বার করব, ঠিক আছে? তাহলে কীভাবে বার করব দেখে নাও। তাহলে এখানে আমি কি লিখবো, তাহলে ধরি মধ্য সমানুপাতি, ধরি মধ্য সমানুপাতি কত হবে বলো, সমান এক্স। দেয়ারফর এ স্কোয়ার বিসি বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 4bc, और एक्स स्क्वायर इक्वल्स टू 4bc इंटू ए स्क्वायर bc, और एक्स स्क्वायर इक्वल्स टू 4 इंटू ए स्क्वायर बी स्क्वायर सी स्क्वायर, और एक्स इक्वल्स टू रूट ओवर ऑफ 4 ए स्क्वायर बी स्क्वायर सी स्क्वायर समान समान कत 4 থেকে 2 হয়ে যাবে এ বি সি। সো এখানেও এটা বলেছে আমাদের বেরিয়েছে এটা, তাই এটা কি স্টেটমেন্ট, সত্য, ট্রু। ক্লিয়ার? 3-3 বলছি দুটি বৃত্তের কেন্দ্রদের দূরত্ব তাদের ব্যাসার্ধের সমস্যা অপেক্ষা বৃহত্তর হলে, মানে এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, ঠিক আছে? এদের ব্যাসার্ধ থেকে বেশি, এইটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ, এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে এই ডিস্টেন্সটা ব্যাসার্ধ থেকে বেশি হয়ে গেছে। তাহলে কটা স্পর্শক টানা যেতে পারে? অবভিয়াসলি আগে বলেছিলাম এইটা একটা স্পর্শক, এইটা একটা দুটো স্পর্শক, তিনটে স্পর্শক, চারটে স্পর্শক। তাহলে এখানে অপশান কি বলেছে, এখানে চারটে সাধারণ, একদম ঠিক, একদম ট্রু, যাকে আমরা কি বলবো, সত্য, ঠিক আছে? চারটেই স্পর্শক টানা যেতে পারে নাকি? সাইন থিটার মান 1 অপেক্ষা বেশি হতে পারে না। ভালো করে দেখো, সাইন থিটা 4, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা ভালো করেই জানি এটা তো সমকোণ, সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে যাকে আমরা অতিভুজ বলি সেটা হচ্ছে সর্ববৃহৎ বাহু, তাই তো? তাহলে ভালো করে ভাবো, ভগ্নাংশের নিচে যদি বড় হয়, উপরে যদি ছোট হয়, তার ভ্যালু সবসময় 1-এর কমই হয়, ঠিক আছে? আবার একবার বলছি, সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, কারণ 90 ডিগ্রি বিপরীতে যে বাহুটা থাকে সেটাই আমরা বলি সবচেয়ে বড় বাহু। তাহলে ভাবো, কোনো ভগ্নাংশের নিচে বড় ভ্যালু যদি উপরে ছোট ভ্যালু হয়, তখন তাকে আমরা কি ভগ্নাংশ বলি বলো? প্রকৃত ভগ্নাংশ বলি, ঠিক আছে? যার ভ্যালু সবসময় 1-এর থেকে কম হয়, সিম্পল ব্যাপার। তাহলে এটা কী হবে বলো? এখানে যেটা বলেছে সাইন থিটার মান 1 অপেক্ষা বেশি হতে পারে না, একদম ঠিক, সাইন থিটার মান 1 অপেক্ষা বেশি হতে পারে না। ম্যাক্সিমাম সাইন থিটার ভ্যালু 1ই হয়, সাইন 90, ঠিক আছে? একে ক্রস সাইন কোনোদিনই করতে পারে না, মানে 1-এর ভ্যালু ক্রস করতে পারে না। 5, আর একক বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে r/3 একক ব্যাসার্ধে মোট 3টি গোলক তৈরি করা যাবে। ভালো করে দেখো, একটা বড় গোলক যার ব্যাসার্ধ হচ্ছে r, তাকে গলিয়ে এরকম ছোট ছোট r/3 যার ব্যাসার্ধ, এরকম নাকি 3টে করা যাবে ওরা বলছে 3টে করা যাবে। দেখা যাক কী হয়। তাহলে কি এই বড় গোলকের আমাকে আগে কী করতে হবে বলো? আয়তন বার করতে হবে। বার করো। তাহলে বড় গোলকের আয়তন কত হবে? বড় গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। ছোট গোলকের আয়তন কত হবে? 4/3 পাই r/3 হোল কিউব। তাহলে আমি ক পিস গোলক পেতে পারি? তাহলে বড় আয়তনকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দাও। অতএব 4/3 পাই আর কিউব, এটাকে একটু সিম্পলিফাই করে দিই, কত হচ্ছে দেখি, 4/3 পাই আর কিউব বাই 3 কিউব, 3 3 9 9 3 27, ঠিক আছে? তাই এখানে পাচ্ছি কত?
4/3 পাই আর কিউব বাই 27, 4/3 কেটে গেল, পাই কেটে গেল, আর কিউব কেটে গেল, তাহলে আমার কাছে কী ভ্যালু আছে 1/27, দ্যাট ইজ ইকুয়ালস টু 27টি হবে। কিন্তু এখানে কি বলেছে 3টি বলেছে, তাহলে এটা ফলস স্টেটমেন্ট, এটা ফলস। ঠিক আছে, ওকে। n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যমা হবে n/2 তম। এর তো থিওরিটিক্যাল ব্যাপার। দেখো মধ্যমা কি আমার কী ছিল, মধ্যমার দুটো পার্ট ছিল, একটা ছিল অড নাম্বার যদি হয় মানে বিজোড়, আর একটা যদি ইভেন নাম্বার হয় মানে যাকে আমরা বলি জোড়। অড থাকলে কী হতো n+1/2, আর ইভেন থাকলে কী হতো n/2 আর n/2 + 1 হতো। ঠিক আছে, তো এখানেও বলেছে যে n/2 + n/2, তার মানে এটা কী হবে বলো, সত্য, ট্রু হবে, কারণ ইভেন জোড় বলে দিয়েছে। ক্লিয়ার? এই তো দুটো ফর্মুলা, একটা অড নাম্বার থাকলে এই ফর্মুলা, ইভেন থাকলে এই ফর্মুলা। ক্লিয়ার? 4-এর 1 8% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হলে 4 গুণ, 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? ঠিক আছে, ধরি মূলধন সমান পি, দ্বিগুণ বলেছে, তাহলে শর্তানুসারে এটি কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা শর্তানুসারে 2p = p × 1 + r/100⁸, যেখানে আর বলে দেওয়া সময় কত বলে দেওয়া আছে, t = 8 বছর। ঠিক আছে, t = 8 বছর দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, পি কেটে দাও, অর 1 + r/100⁸ = 2, or 1 + r/100, 8টাকে পাশে দেখো, স্কোয়ারটাকে পাশে পাঠালে 1/2 হয়ে যায়, কিউবকে পাঠালে 1/3 হয়ে যায়, 8কে যখন পাঠাবো তাহলে কত হয়ে যাবে বলো, 1/8, 1-এর 8 হয়ে যাবে। এটা 1 নম্বর ইকুয়েশন লিখে রাখো। সেকেন্ড কন্ডিশন কি বলছে, কত বছরে তা 4 গুণ হবে। ঠিক আছে, কত বছরে তা, ধরি T1 বছরে 4 গুণ হবে, তার মানে 4 গুণ হবে, তাহলে শর্তানুসারে 4p = p × 1 + r/100⁸ T1, pp কেটে দেওয়া, 4 = और উল্টে দাও, और 4 = আচ্ছা 1 + r/100, 1 + r/100 সমান 1 নম্বর কী লিখবো সেখানে 2/8, 2⁴1/8, তাহলে 2⁴1/8⁸t 1 নং থেকে পাই। ঠিক আছে, এবার চলে আসো এখানে 4কে কি আমি লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার = এটা কত হবে বলো, 2⁻t/8, 2⁻t1/8, और 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2/1 = t1/8, বজ্রগুণন করে দাও, ক্রস মাল্টিপ্লাই, তাহলে T1 = 8 × 2 = 16 বছর, তাহলে এখানে কত হবে বলো, অতএব 16 বছর তার টাকাটা 4 গুণ হয়ে যাবে। কি বললাম দেখো, প্রথমে মূলধন কত ছিল, পি, সময় ছিল 8 বছর, তাহলে শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ কত হবে, ডবল হয়ে যাবে বলেছি, তাই 2p লিখেছি, 2p = p × 1 + r/100⁸, সেখান থেকে আমি পেয়ে গেছি কত বলো, 1 + r/100 সমান কত পেলাম বলো,
2^1/8, এই 8টাকে যখন ওপাশে পাঠাবো 1 হয়ে যাবে। আবার T1 বছরে 4 গুণ হবে বলেছে, তাহলে শর্তানুসারে টোটাল প্রিন্সিপালটা কত হয়ে যাচ্ছে বলো, 4 গুণ হয়ে যাচ্ছে। 4p সমান সমান কত হবে বলো, p × 1 + r/100 টু দি পাওয়ার T1, তাহলে 4p কেটে দাও, তাহলে 4 = এখানে 1 + r/100 1 নম্বর ইকুয়েশনে পেয়েছিলাম 2^1/8 বসিয়ে দাও, সেখান থেকে আমি পেয়ে গেলাম কত, T1 = 16 বছর। 4-2 একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে দেখো এটা অলরেডি, তাহলে কী হবে, 3:5:8 অনুপাতে রয়েছে। তাহলে 3 জনের অনুপাত, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড কত দেওয়া আছে বলো, 3:5:8। তাহলে মোট আনুপাতিক ভাগাকার কত হবে, মোট আনুপাতিক ভাগার 3 + 5 + 8 দ্যাট ইজ 8 + 3 16। অতএব মোট লাভ ধরে নাও কত বলো, x টাকা। শর্তানুসারে তৃতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির থেকে 60 টাকা কম, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত, 8x/16 মাইনাস 3x/16 = কত, সেটাই তো 60 টাকা। তাহলে কত হচ্ছে 16, 8x - 3x = 60, 5x/16 = 60/1 और বজ্রগুণন করে দাও, 5x = 16 × 60 और x = 16 × 60/5, 5 12 12 6 72 2, তাহলে তো x সমান এত টাকা। ঠিক আছে, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6। তাহলে 5টি ক্রমিক সমানুপাতিক, তাহলে প্রথম 2 দ্বিতীয়টি 6, বাকি 3টি কী হবে, x y z। শর্তানুসারে আমরা কি জানি, ক্রমিক সমানুপাতিক বলেছে, তাহলে 2/6 = 6/x = x/y = y/z। এখন এই পার্টটাকে নিয়ে ভাবি আগে, 2/6 = 6/x, এখান থেকে আমি x এর ভ্যালুটাকে বের করে নেব। তাহলে কত হচ্ছে, 2x = 36 और x = কত হবে বলো, 36/2 মানে হচ্ছে 18। অতএব x এর ভ্যালু কত পেয়ে গেলাম, 18। এবার এখান থেকে আমি y এর ভ্যালুটা বার করব। আবার 6/x = x/y, তাহলে কত হবে, 6/18 = 18/y। কত হচ্ছে দেখি, দেখো এখানে একটু কেটে দিই, 6কে 6 6 3 18, 1 3 থাকলো, তাহলে বজ্রগুণন করলে কত হবে, y = কত হচ্ছে বলো, 18 3 54। তাহলে এখানে 54 পেয়ে গেলাম। আমাকে পঞ্চমটা বের করতে বলেছে, মানে এইটা বের করতে বলেছে, এইটাকে ফাইন্ড আউট করতে বলেছে। আবার x/y = y/z, x/y = y/z और x এর ভ্যালু কত, 18, y এর ভ্যালু কত, 54, y এর ভ্যালু কত, 54/z। 18 × 18, 18 3 54, কেটে গেল, তাহলে 1 3 আছে, তাহলে z × 1 মানে z, 54 × 3, 54 × 3 4 3 12 2 হাতে হলো 1, 5 3 15 162। x সমানুপাতিক 1/y দেখাতে বলেছে, x + y এর মান ক্ষুদ্রতম হবে যখন x = y হবে।
এখান থেকে বের করে নিই এক্স সমান কে বাই ওয়াই, যেখানে কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, और কে সমান কত পেয়ে গেলাম বলো এক্স বাই ওয়াই। এখন এক্স প্লাস ওয়াই কে হোল স্কোয়ার করে দাও, কত হবে বলো? আমরা একটা মাইনাসের ফর্মুলা নেবো, ক্ষুদ্রতম বলেছে তো মাইনাসের নেবো, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4x ওয়াই, তাহলে কত হচ্ছে বলো? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের জায়গায় কত বসাবো বলো? কে 4কে। এখানে কি বলেছে বলো? বলেছে মান কখন ক্ষুদ্রতম হবে? বলছে যদি এই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারটা যদি আমার 0 হয়ে যায় তখনই এর মান কিন্তু আমার কী হবে বলো? ক্ষুদ্রতম হবে, ঠিক আছে? এর মান 0 হয়ে গেলে তখনই আমার কী হবে বলো? ক্ষুদ্রতর হয়ে যাবে। যেমন তাহলে কী হবে? তাহলে ভালো করে বোঝো, স্কোয়ারের ভ্যালু কত? সবচেয়ে ক্ষুদ্রতম ভ্যালু কত হয়? সবচেয়ে ক্ষুদ্রতম 0। স্কোয়ার মানে হচ্ছে যাই বর্গ কি হয়, তুমি যদি মাইনাসেরও বর্গ করো সেটা কী হয়ে যায়? প্লাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে সবচেয়ে 0 স্কোয়ার মানে কত বলো? 0। 1 স্কোয়ার কত মানে 1, 2 স্কোয়ার মানে কত? 4। তার মানে সবচেয়ে ছোটো ভ্যালুটা কে? 0। তাহলে যদি এক্স মাইনাস, অতএব বলছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারটা যদি 0 হয় তবেই কী হবে বলো? ক্ষুদ্রতম হবে। और एक्स माइनस वाई समान कत हो जाच्छे 0 और एक्स समान कत हो जाच्छे बोलो वाई, हेंस प्रूफ हो गया। एटाई तो प्रमाण करते दिएछिलो, प्रूफड, ठीक है? एटाई होबे, ठीक है? पाँचेरटा দুটি বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাহলে দুটি বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য, প্রথম বৃত্তে ব্যাসার্ধ R1 সমান 8 সেমি, R2 সমান 3 সেমি দেওয়া আছে। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব D ইকুয়ালস টু কত দেওয়া আছে বলো? 13 সেমি যদি হয় বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেওয়া আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ওকে। তাহলে স্পর্শক L ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কোয়ার। অ্যাপ্লাই দ্য ফর্মুলা। তাহলে ডি এর ভ্যালু কত? 13 স্কোয়ার মাইনাস 8 মাইনাস 3 তার হোল স্কোয়ার, 13 13 169 মাইনাস 5 স্কোয়ার, 169 মাইনাস 25, 169 মাইনাস 25 মানে হচ্ছে 144। এল ইকুয়ালস টু 144কে কি লিখতে পারি? 12 গুণিতক 12, অতএব এল এর ভ্যালু হচ্ছে 12 সেমি। তাহলে স্পর্শকের দূরত্ব কত হবে বলো? 12 সেন্টিমিটার। ক্লিয়ার? স্পর্শকের দূরত্ব হবে 12 সেন্টিমিটার। ছয় বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে দেখো এবিসি ত্রিভুজে পরিকেন্দ্র ও, তাহলে কি বলেছে? বিএসি 40 ডিগ্রি, বিএসি এটা বলেছে
40 ডিগ্রি, ঠিক আছে। এটা দিয়েছে কত 40 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো তাহলে দেওয়া আছে কি বিএসি সমান কত দেওয়া আছে বলো 40 ডিগ্রি, যেটাকে আমরা পরিধিস্থ কোণ বলবো। ঠিক আছে, তাহলে আর কি বলেছে, তাহলে দেখো বিসি চাপের ওপর, বৃত্ত চাপের ওপর বিএসি পরিধিস্থ কোণ ও বিওসি কেন্দ্রস্থ কোণ। তাহলে বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ ডবল হয়, অতএব বিওসি সমান 2 ইন্টু বিএসি, কারণ যেহেতু কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে দ্বিগুণ হবে। কোনো সমস্যা আছে এখানে? অতএব বিওসি সমান কত হবে 2 ইন্টু 40 মানে হচ্ছে 80 ডিগ্রি। দেখো এবার আমাকে চেয়েছে কি বিওডি কত হবে। দেখো এই ত্রিভুজে বিওসি ত্রিভুজের বিও আর ওসিটা তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বিও সমান যদি ওসি হয় তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে না, হচ্ছে না? কি বললাম বিওসি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এখানে ত্রিভুজ বিওসি এর বিও সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ কি না? এবার যদি আমরা এই দুটো ত্রিভুজ নিই, আর এখানে একটা বলে দিয়েছিল ডি বিসি বাহুর মধ্যবিন্দু। ওকে, তাহলে ত্রিভুজ কোথায় করব, এখানে তো ধরবে না মনে হচ্ছে, ঠিক আছে দেখছি। অতএব ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিডিও এর কি আছে সমান হবে বিও সমান ওসি, বিও সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দেবো আমরা। আচ্ছা একটু মুছবো, এই অবধি ক্লিয়ার হয়েছে তো? এই অবধি আরেকবার বলে দিচ্ছি, কারণ এটা আমি মুছে দিচ্ছি। দেখো বিওসি এখানে বলেছে 40 ডিগ্রি, যেটা হচ্ছে পরিধিস্থ কোণ। বিসি বৃত্তচাপের ওপর, বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিএসি হচ্ছে তোমার পরিধিস্থ কোণ। আমরা কি ভালো করে জানি, তাহলে কেন্দ্রস্থ কোণ সমান সমান করে পরিধিস্থ কোণ ডবল হয় 2 ইন্টু পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কত পেলাম বিওসি 80 ডিগ্রি অবধি পেয়ে গেছি, বাস ঠিক আছে। বিও সমান ওসি হয়ে গেছে, এবং অতএব বিডি সমান সিডি, বিডি সমান সিডি দেওয়া আছে, কারণ এখানে বলেই দেওয়া আছে যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, যেহেতু ডি
বিসি বাহুর মধ্যবিন্দু এবং এটা লম্ব বলেছে মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অতএব বিডিও সমান সমান সিডিও সমান সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিডিও। অতএব এখন আমরা বলতে পারি এই কোণটা সমান এই কোণটা, অতএব বিওডি ইজিক্যাল টু সিওডি। ঠিক আছে, অতএব এখন এই দুটো মিলেই তো আমার কেন্দ্রস্থ কোণ। এখন বিওসি ইজিক্যাল টু এইটা প্লাস এইটা, বিওডি প্লাস সিওডি। এবার এর ভ্যালু তো দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে বিওডি আর সিওডি সমান হয়ে গেছে, তাহলে কি আমি লিখতে পারি 2 ইন্টু বিওডি, আর এই ভ্যালুটা সমান কত 80 ডিগ্রি। অতএব বিওডি সমান কত হবে বলো, 80 ডিগ্রি বাই 2 40 ডিগ্রি। অতএব বিওডি সমান 40 ডিগ্রি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7, 10 সেমি দেখো ব্যাসার্ধ এবং ছেদ করে তাদের যা দেখো 12 সেমি। এটা দেখো, এটা আমি অলরেডি মডেল কোশ্চেন পেপার 3-তে করে দিয়েছি। তার কোশ্চেন হচ্ছে 4-এর 5, 4-এর 5 নম্বর অঙ্ক অলরেডি শর্ট আউট করে দিয়েছি আমি। ঠিক আছে, এবার চলে আসি 8, সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান কত? দেখো একটু ম্যানিপুলেট করে নিচ্ছি আমরা। তাহলে সাইন স্কোয়ার থিটার হোল কিউব করে দাও, তবে তো সাইন 6 হয়ে যাচ্ছে। কেন স্কোয়ার করলাম? কারণ এখানে স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে তাই। কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি। তাহলে দেখো ফর্মুলাটা লিখে, এটা কার ফর্মুলা? কেন তুমি বলেছো এখানে একটু সাজিয়ে একটু গুছিয়ে লিখে দিই, এইটা ইন্টু 1 করে দাও তুমি। তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা (3a ইন্টু বি ইন্টু এ প্লাস বি। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। এই 1-এর জায়গায় আমি ইয়াটা লিখে দিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। আমরা এটা আবার জানি আমরা। তাহলে এটা কার ফর্মুলা? এটা হচ্ছে সাইন কস স্কোয়ার থিটা মানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, 1 কিউব সমান সমান 1। দেখে নাও। আর cos থিটা ইকুয়ালস টু 2√3 আর সাইন থিটা ইকুয়ালস টু 2। তাহলে বলেছে আর থিটার ভ্যালু কত? তাহলে দেখো আমি যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরি, এটাকে 2 নম্বর ধরি, তাহলে এখানে কি লিখবো
2 নংকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখো আর সাইন থিটা বাই আর কস থিটা ইজ ইকুয়াল টু 2/2√3, 2 কেটে গেল আর কেটে গেল। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কত? ট্যান থিটা ইকুয়ালস টু কত বেরোলো বলো? 1/√3। और ট্যান কত ডিগ্রি ভ্যালু 1/√3? ট্যান 30 ডিগ্রি ভ্যালু 1/√3। অতএব থিটা ইকুয়ালস টু কত হবে বলো? 30 ডিগ্রি। এই থিটার মানটা কোন একটা ইকুয়েশনে বসিয়ে দাও। 1 নং সমীকরণে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি বসিয়ে পাই। তাহলে কত হচ্ছে? আর কস থিটার জায়গায় 30 বসাও সমান সমান 2√3। আর কস 30 ভ্যালু কত? 1/2, 2√3, সরি √3/2। এই √3 কেটে গেল। তাহলে আর কত হবে বলো? 2 দুগুণে 4। এখানে তো কোনো একক দেওয়া নেই, একক। তাহলে দেখো থিটার মান পেয়ে গেলাম 30 ডিগ্রি আর এর মান পেয়ে গেলাম 4 একক। ঠিক আছে। 10, একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি ও সি একক। ঠিক আছে, আয়তঘন। ওকে, আয়তঘন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা হচ্ছে দৈর্ঘ্য এ, এইটা হচ্ছে প্রস্থ বি, এইটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে। বলেছে বৃহত্তম দণ্ডটা যদি রাখা যাবে, তাহলে বৃহত্তম দণ্ড মানে হচ্ছে দেখো যদি আমি কর্ণ বরাবর রাখি, তাই তো, হ্যাঁ কি না? কর্ণ বরাবর রাখলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে কি কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি দেওয়া আছে 25, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু দেওয়া আছে 25। আর কি দেওয়া আছে? এ বি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া আছে 240.5, 240.5। তাহলে কি বলেছে? কর্ণটা চাইছে। ভালো করে দেখো, এটাকে আমরা একটু ম্যানিপুলেট করে নেবো। ঠিক আছে, এটা 1 নম্বর নিয়ে নাও, এটাকে 2 নম্বর লেখার আগে একে আমি কি করলাম বড়? উভয় দিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 2 × 240.5 দ্যাট ইজ কত? 280, 240, 481। ঠিক আছে, এটা 2 নম্বর নিয়ে নাও। এবার আমরা কর্ণ মানে কি, কর্ণর ফর্মুলা কি? কর্ণ সমান √of a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা করব কি, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 25। উভয় দিকে স্কোয়ার করে দাও, উভয় দিকে বর্গ করে পাই
তাহলে a প্লাস বি প্লাস সি স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজিক্যাল টু কত হচ্ছে বলো 25-এর স্কোয়ার মানে 625। এবার দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab এই যে ভ্যালুটা আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম এখানে পেয়ে গেলাম 481 বসিয়ে দাও 481 সমান 625 রাইট। এবার চলে আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 625 মাইনাস 481 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হচ্ছে দেখি 5 থেকে 1 গেলে 4 144 তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 12 স্কোয়ার লিখতে পারি और স্কোয়ারটা পাশে পাঠালে রুট হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত হচ্ছে বলো 12 তাহলে 12 একক আছে কিছু একক তাহলে কর্ণ দৈর্ঘ্য কত হবে 12 একক ঠিক আছে। চোঙের উচ্চতার অনুপাত দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত তাহলে দেখো h1 বাই h2 কত আছে 1:2 মানে 1/2 ভূমির পরিধি মানে কি 2πr ভূমির পরিধি হচ্ছে 2πr তাহলে এখানে ভূমির পরিধি অনুপাত কত বলেছে তাহলে প্রথম বৃত্তের ভূমির পরিধি কত হবে 2πr1 দ্বিতীয় বৃত্তের ভূমির পরিধি কত হবে বলো প্রথমেরটা কত হবে ভূমির পরিধি প্রথম ভূমির পরিধি কত হবে 2πr1 দ্বিতীয় ভূমির পরিধি কত হবে 2πr2 তাহলে ভূমির পরিধি অনুপাত কত বলেছে অতএব 2πr1 বাই 2πr2 সমান কত বলেছে বলো 3:4 মানে 3/4 2 পাই কেটে গেল তাহলে r1 বাই r2 সমান কত বলেছে বলো 3/4 তাতে আয়তন অনুপাত কত হবে ঠিক আছে। এবার দেখো আয়তন প্রথমের আয়তন কত হবে প্রথম আয়তন কত হবে মানে প্রথম আয়তন মানে হচ্ছে প্রথম বৃত্তের আয়তন ঠিক আছে এই প্রথম গিয়ের চোঙের আয়তন চোঙ তো হ্যাঁ তাহলে প্রথম চোঙের তাহলে আমার প্রথম চোঙের আয়তন কত হবে বলো সেটা হবে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই r1 স্কোয়ার এইচ তাহলে দ্বিতীয় আয়তন কত হবে পাই r2 এইচ একটা h1 একটা হচ্ছে h2 অতএব পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2 তাই তো। এবার দেখো ইজিক্যাল টু পাই কেটে গেল r1 বাই r2 কত 3/4 তাহলে 3/4 এর স্কোয়ার ইন্টু h1 বাই h2 কত আছে 1/2 সেটা কত হচ্ছে দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9/16 ইন্টু 1/2 মানে 9/32 ইজিক্যাল টু 9:32 ক্লিয়ার। তাহলে দেখো প্রথম বৃত্তে শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছিল কত চোঙের উচ্চতা দিয়ে দিয়েছিল কত h1 বাই h2 সমান 1/2 1:2 আর প্রথম ভূমির পরিধি হচ্ছে 2πr1 দ্বিতীয় পরিধি হচ্ছে 2πr2 তাহলে ভূমির পরিধির অনুপাত কত আছে 2πr1 বাই 2πr2 দ্যাট ইজ 3/4 দ্যাট ইজ r1 বাই r2 কেটে গেল r1 বাই r2 কত হবে 3/4 মানে 3:2 তাহলে প্রথম মানে আয়তন কত হবে 4πr1 স্কোয়ার দ্বিতীয় আয়তন কত হবে পাই r2 স্কোয়ার h2 তাহলে
প্রথম আয়তন বাই দ্বিতীয় আয়তন সেটা কত হচ্ছে বলো, r1 পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 h2, দ্যাট ইজ কত হয় বলো, 9:2, 12, ঠিক আছে। বলেছে যদি এক্স, দেখো এই অঙ্কটা আমি অলরেডি MQP 6 কোয়েশ্চেন নাম্বার 4-এর 12 আমি সলভ করে দিচ্ছি, এটা দেখে নেবে, আর ভিডিওটা লং করলাম না, ঠিক আছে। এইটা অলরেডি আমি কষে দিয়েছি, MQP মডেল কোয়েশ্চেন পেপার 6-এ আমি করে দিয়েছি, ঠিক আছে। সো আজ এই পর্যন্ত। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি আগামীকাল অলরেডি এটা ছেড়ে দেবো, ঠিক আছে। তবে এখনকার মতো থ্যাংক ইউ।